আপনাদের সবাইকে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল নিবেদিত এটিএন বাংলা ডক্টর স্টেশন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর আদনান ওয়ালিদ, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। আপনি যেহেতু শিশু সার্জন, তাই শিশুদের সার্জারি সংক্রান্ত যে সমস্ত অসুবিধাগুলো হয় এবং জন্মগতভাবে আমরা সেগুলো নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, অর্থাৎ শিশুর জন্মগত ত্রুটি। শিশুর জন্মগত ত্রুটি বলতে আসলে কোন ত্রুটিগুলোকে আমরা বুঝি, এটা বলতেই আমরা কি বুঝি? ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন। জন্মগত ত্রুটি বলতে আমরা বুঝি শিশু যখন মায়ের গর্ভে আসে, গর্ভ থেকে আসার পরে প্রথম 3 মাস যে শারীরিক গঠনটা হয়, সেই গঠনের সময় যে ত্রুটিগুলো দেখা যায় বা তৈরি হয়, সেগুলো যখন জন্মের পর পারসিস্ট করে তাদেরকে আমরা জন্মগত ত্রুটি বলছি। অর্থাৎ গর্ভাবস্থার প্রথম 3 মাসেই এই সমস্যাগুলো হয়ে যায় শিশুর শরীরে, এবং জন্ম লাভের পরে সেই ত্রুটিগুলো আমাদের চোখে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে জন্মগত ত্রুটি। কি কি কারণে ত্রুটিগুলো হতে পারে? আর এটা আসলে মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে আমাদের পরিবেশগত কারণ, আরেকটা বংশগত যেটা জিনগত ত্রুটি বলি, আর একটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া থেকে, যেটা আমাদের এখন আমরা যেটা প্রসেস ফুড খাচ্ছি বা কীটনাশক ব্যবহার বেশি করছি, সেগুলোর কারণে এই ত্রুটিগুলো বেশি এখন দেখা যাচ্ছে। ঔষধের কোনো ভূমিকা আছে কি? এটা তো অবশ্যই, ঔষধের একটা বিশাল, মানে মায়েরা যে ওষুধ সেবন করেন সেই ওষুধগুলোর কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। আমাদের যত জন্মগত ত্রুটি বর্তমানে পাই, তার মধ্যে এই পোর্শনটাই সবচেয়ে বেশি ওষুধের কারণে। তাহলে কি কি অঙ্গে এই ধরনের ত্রুটি আপনারা দেখতে পান? জন্মগত ত্রুটি বেসিক্যালি ওরকম কোনো স্পেসিফিক নেই, যে কোনো অঙ্গে হতে পারে। সচরাচর কোন ধরনের ত্রুটিগুলো আপনারা দেখেন? সচরাচর হচ্ছে আমাদের যেটা হয়, পায়খানা রাস্তা হয় না বাচ্চা জন্ম থেকে, প্রস্রাব রাস্তা হয় না, প্রস্রাব রাস্তা যেখানে হওয়ার কথা স্বাভাবিক পজিশন সেখানে থাকে না। তারপর হচ্ছে ফুসফুসের পর্দা থাকে না, ফুসফুসের ওখানে তারপর আবার লাং মানে ফুসফুস যেটা, সেটা ঠিকমতো তৈরি হয় না, তারপর খাদ্যনালী তৈরি হয় না, সেগুলোই। এই যে ত্রুটিগুলোর কথা বললেন আপনি, ঠোঁট কাটা বা তালু কাটা, এটা কি কোনো জন্মগত সমস্যা? হ্যাঁ, অবশ্যই এটাও জন্মগত সমস্যা, এবং এটা এখন বেশ মোটামুটি শতভাগ নিরাময়যোগ্য। মানে চিকিৎসা করলে এগুলো ভালো হয়ে যেতে পারে। তাহলে আপনি যে ওষুধগুলোর কথা বললেন, যে আপনি আপনার অভিজ্ঞতা বলছে যে যত জন্মগত ত্রুটির বাচ্চা আসে তাদের সিংহভাগ ক্ষেত্রেই মায়েদের ওষুধ সেবন একটা বড় দায়ী। তাহলে কি কি ধরনের ওষুধ মায়েরা সেবন করেন যেগুলো থেকে এই ধরনের ত্রুটিগুলো হতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কমন যে ওষুধগুলোর জন্য দায়ী, সেটা হচ্ছে এক নম্বর অ্যান্টিবায়োটিক। এটার অপব্যবহার জন্য আমাদের তো প্রথম 3 মাসে খুবই সচেতন থাকতে হয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে। কিন্তু যেহেতু আমাদের গ্রামাঞ্চলের যারা গর্ভধারণ করেন, ওনারা চিকিৎসা ব্যবস্থা এখনো অভাবে পৌঁছায় নাই, তো ওনারা করেন কি, এই ফার্মেসি বা পরিচিত কেউ খাইছেন, এবার শুনে ওষুধ খেয়ে ফেলেন, জ্বর হয়েছেন, সর্দি কাশি হয়েছেন, গায়ে ব্যথা। তো এগুলো একটা ইম্প্যাক্ট আমাদের সমাজে বেশ ভয়াবহ আকারে পড়ছে আর কি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো ওষুধ আছে? এরপর আছে আপনার ব্যথার ওষুধ। তারপর হচ্ছে আমার ধরেন গর্ভাবস্থায় তো শরীরে ব্যথা থাকেই, থাকলেও আমরা ধরেন আপনি ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ এগুলো খেতে পারবেন না, খাওয়াটা উচিত না প্রথম 3 মাস। এক্ষেত্রে আমরা সাধারণ প্যারাসিটামল ওষুধ দিয়ে ব্যথা আমরা করি, মিঠাই। কিন্তু গর্ভাবস্থায় যখন আপনি যেটা বললেন, যদি গায়ে ব্যথা হয়, সেক্ষেত্রে ওষুধ ঠিক আছে, ওষুধ একটা পার্ট। এখন ওই মুহূর্তে যদি আমরা একটু কাউন্সিলিং করি মাকে, এটা এভাবে করেন বা একটু গরম সেক দেন ওই জায়গায়, তো এটা অনেকাংশে ওষুধের প্রয়োজনটা কমাই দেয়। ঠিক আছে। তাহলে ব্যথার ওষুধ গেল, অ্যান্টিবায়োটিক গেল। ধরেন অনেক মায়ের তো প্রেশার সমস্যা থাকতে পারে, ব্লাড প্রেশার বেশি। ব্লাড প্রেশার ওষুধে কি কোনো জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চাদের? হ্যাঁ, হতে পারে। ব্লাড প্রেশার ওষুধ দুভাবে আমরা যেটা লক্ষ্য করি আর কি। একটা হচ্ছে আগে থেকে উনি
ব্লাড প্রেশারের পেশেন্ট, আর একটা হচ্ছে মানে গর্ভধারণ করার পরে ব্লাড প্রেশার, দুটার ম্যানেজমেন্ট আলাদা। আমি যখন আগে থেকে রোগী হব তখন আমি যখন মানে প্ল্যান করবো যে আমি গর্ভধারণ করতে যাচ্ছি, তা আমি আগের দিনেই আমার মানে কনসালটেন্ট থাকবেন বা যার আন্ডারে আমি চিকিৎসা নিব ওনাকে জানিয়ে রাখবো যে আমি মানে পরিকল্পিত গর্ভধারণ করতে হবে এখানে। কিন্তু সমস্যা হচ্ছে তো আমাদের অনেক মায়েরাই আসলে প্রথমে বুঝতে পারেন না যে উনি গর্ভধারণ করেছেন, তার আগে থেকে ওষুধগুলো চলতে থাকে। যে এটা 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 সত্যি কথা। এটা আমার মনে হয় শুধু মায়েদের না, এক্ষেত্রে বাবা তারপর হচ্ছে পরিবারের অন্য সবাইকেই সচেতন থাকতে হবে। আমি আরেকটা আমার নজরে পড়েছিল যে মায়েরা অনেক সময় তাদের ব্রণের সমস্যার জন্য চিকিৎসা নিতে থাকেন এবং সেই চিকিৎসাটাকে দীর্ঘমেয়াদী চলে। এর মধ্যে উনি বিবাহিত হয়ে গেছেন বা গর্ভধারণ করে ফেলেছেন, এই ধরনের চিকিৎসা কোনো প্রভাব পড়ে কিনা? ব্রণের চিকিৎসা যে আমরা বেশি মানে কমন যেটা সাধারণভাবে সবসময় ইউজ করি রেটিনোইক অ্যাসিড, যেটা এটাতে মানে জন্মত ত্রুটির সম্ভাবনা অনেক বেশি। তো এই ধরনের চিকিৎসা নিতে থাকলে আমরা যদি গর্ভধারণের পরিকল্পনা করি সেক্ষেত্রে আপনাকে আমার বর্তমান যিনি চিকিৎসক ওনাকে অবশ্যই জানাতে হবে, এবং ওনার মানে আমি বন্ধ করব না কতদিন চালাবো বা আমি যে গাইনোকোলজিস্টের সাথে কথা বলবো ওনাকে অবশ্যই ইনফর্ম করতে হবে। অর্থাৎ এখানে একই সঙ্গে স্ত্রীরোগ বিশেষজ্ঞকেও জানাতে হবে, আবার যার কাছে আগে থেকে চিকিৎসা চলছিল তাকেও বলতে হবে যে আমি গর্ভধারণের পরিকল্পনা করছি, এখন আমার চিকিৎসাটাকে এটাই চলবে নাকি ওষুধ বদলানোর প্রয়োজন আছে বা বন্ধ করে দেওয়া দরকার আছে কিনা, এটা জিজ্ঞেস করে নিতে হবে। অবশ্যই, না হলে ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আপনি যে কয়েকটা সমস্যার কথা বলেছিলেন, আমার যেটা মনে হচ্ছে যেমন আপনি মলদ্বারের কথা বলছিলেন, মলদ্বার তৈরি হলো না। আমরা সচরাচর যেটা পাই মলদ্বার স্বাভাবিকভাবে যেখানে খোলার কথা, যেখান থেকে ওপেন বলি আমরা, সেখানে ওপেন হয় না। তো অনেক সময় ওপেন একেবারে বন্ধই থাকতে পারে, অথবা প্রস্রাবের রাস্তায় ওপেন করা যায়, যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এই দুটোই আমাদের কমন আর কি। তো এই ক্ষেত্রে যেটা আমরা করি, এটা আমরা যখন 16 থেকে 20 সপ্তাহের মধ্যে যখন একটা অ্যানোমালি স্ক্যান বলি, মানে যেটা গর্ভাবস্থায় কোনো ত্রুটি আছে কিনা সেটা ধরা পড়ে যায়, সেক্ষেত্রে আমরা বাচ্চার বাবা মা দাদা দাদি নানা নানি সবাইকে ডেকে একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করি। আমাদের এটা পেয়েছি, এটা হতে পারে, এটার এই কমপ্লেন করে আপনাদের আগাতে হবে। আচ্ছা, এটা কি অপারেশন করে আবার মলদ্বার তৈরি করে দেওয়া সম্ভব? এটা মোটামুটি শতভাগ এখন বাংলা চট্টগ্রাম শহরে হচ্ছে, মানে আমাদের চট্টগ্রাম শহরে হচ্ছে। এবং আমরা যারা বলি যে এইটার প্রতিকৃত যিনি প্রফেসর তামিনা বানু, আমি ওনারই ছাত্র। এটা উনি এটাকে
মানে বেশ শতভাগ সাফল্যের সাথে আমরা ইয়ে করছি। অর্থাৎ যদি এরকম ঘটনা, এরকম কোনো বাচ্চা আসেও, তাহলেও বাবা মায়ের দুশ্চিন্তার কারণ নাই যে চিকিৎসা সম্ভব এবং শতভাগ মানে ঠিক হয়ে যাবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে পুরোপুরি। আমরা যেমন স্বাভাবিকভাবে জন্ম যারা নি তাদের তো মলদার খোলা বা বন্ধ করার ক্ষমতাটা আমাদের থাকে, যাদেরকে আপনারা কৃত্রিমভাবে পায়ুপথ তৈরি করে দিচ্ছেন, তারা কি সেই নিয়ন্ত্রণটা রাখতে পারবে ভবিষ্যতে? এক্ষেত্রে যেটা বলি, আমরা দুই ধরনের ত্রুটি তো আপনাকে কিছু আগে বললাম, এটা আবার দুটো আমরা ভাগে ভাগ করে, একটা হাই ভ্যারাইটি মানে উচ্চ মানে অনেক উপরে গিয়ে বন্ধ হয়ে গেছে, আর একটা নিচে। তো যাদের উপরে গিয়ে বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে 60% হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে সে পায়খানা করতে পারবে, মানে বলতে পারবে, পায়খানা আসলে বলতে পারবে, ধরে রাখতে পারবে, টাইম মতো করতে পারবে, সুবিধাজনক জায়গায় গিয়ে করতে পারবে। বাকি 40% অনেক সময় সম্ভব হয় না, কারণ এদের সাথে দেখা যায় যে এটার সাথে যারা আমরা যে পায়খানা কন্ট্রোল করে যে নার্ভগুলো, যে মেরুদণ্ডের অংশগুলো তৈরি হয় না, তখন সেক্ষেত্রে আমরা তখনই কাউন্সিলিং করি যে আমরা পায়খানা রাস্তা ঠিক করে দিচ্ছি, বাট কন্ট্রোল স্বাভাবিকভাবে আমাদের মধ্যে নাও হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এটা আস্তে আস্তে যখন এটাও আমরা অন্যভাবে কন্ট্রোল করি, মানে পায়খানাটা তখন শক্ত করে দিই, ফর্ম করে ফেলি, যাতে ফ্রিকুয়েন্ট না লিকুইড না যায়। আপনি প্রস্রাবের রাস্তার সমস্যার কথা বলছিলেন যে ঠিক মতো প্রস্রাবের রাস্তাটা তৈরি হলো না, ছিদ্রটা ঠিক জায়গা মতো হলো না, সেগুলোকে একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমাদের প্রস্রাবের সবচেয়ে সমস্যা যেটা পাই সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস বলি, মানে প্রস্রাবের রাস্তার ছিদ্র যেটা দিয়ে প্রস্রাব বের হয়, সেটা একদম টিপ যেটা মানে গ্ল্যান্স পেনিসের টিপে না থাকে, মানে জায়গা মতো না থাকে, এটা এর আগে খুলে ওপেন হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে এটার সাথে পায়খানা রাস্তা কমনভাবে থাকে। এইগুলো বেশি পাই আমরা। এগুলো কেন হয়? এগুলো ওটাই আপনার যেগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল, জিনগত থাকতে পারে, পরিবেশগত, খাবার। এইগুলো কি যে প্রস্রাব রাস্তা আবার নতুনভাবে তৈরি করে দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা ধরা যাক সেটা আগেই শেষ হয়ে নিচের দিকে ওটা ওপেন হয়ে গেছে, সেটাকে একদম প্রান্তদেশ পর্যন্ত নিয়ে আসা সম্ভব, আবার নতুন করে প্রস্রাব রাস্তা তৈরি করে দেওয়া সম্ভব? এটা খুবই সম্ভব, এবং এটাও 100% কিউরেবল একটা ডিজিজ। এখানে কি প্রস্রাবের নিয়ন্ত্রণ থাকবে? হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ থাকবে, কারণ হচ্ছে আমাদের প্রস্রাবের কন্ট্রোলিংটা কিন্তু ওই প্রান্তদেশ যেটা বললেন, বা ওখানে একদম মানে চূড়ায় না, এটা কি আরো উপরে, তো ওই জায়গাটা নর্মালি হয় না, ত্রুটিটা হয় না, ওটা খুবই রেয়ার একটা ত্রুটি। আর অনেক সময় আর একটা জিনিস যে বাচ্চাদের দেখা যায়, তাদের বিশেষ করে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে তাদের অন্ডকোষটা ঠিক জায়গা মতো থাকে না। জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি জন্মগত ত্রুটির মধ্যে পড়ে? অবশ্যই জন্মগত ত্রুটি। আমাদের এটা আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এটা নর্মালি 3 মাসে নেমে যাবে বাচ্চাদের। কোন ছেলে বাচ্চাদের অবশ্যই 3 মাসে নামবে, মানে 3 মাস পর্যন্ত নাও নামতে পারে, এটা স্বাভাবিক। বাট যদি 3 মাসের পরে কোনো বাচ্চা না নামে, সেক্ষেত্রে এটা আমার অভিভাবক এবং যারা পেডিয়াট্রিশিয়ান বা অন্য ডক্টর যারা আছেন বিশেষজ্ঞ, ওনাদের প্রতি উপদেশ, আপনারা অবশ্যই এটা শিশু সার্জনের কাছে পাঠিয়ে দেবেন। কারণ এটা যদি আপনি 9 মাসের মধ্যে না নামান, তাহলে বাচ্চার পরবর্তীতে বাবা হওয়াটা মানে কোয়েশ্চেনেবল হয়ে যায়, প্রশ্নবোধক চলে আসে। সাথে হচ্ছে আরেকটা টার্ম যেটা থাকে, এটা ক্যান্সারের টার্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, 50% বেড়ে যায়। আচ্ছা, আর যদি ওটা শরীরের ভিতরের দিকে থেকে ওটাকে বের করে আনতে হবে, এটা অবশ্যই 9 মাসের মধ্যে নামাতে হবে ওটাকে। এখানে যে কয়েকটা বিষয় চলে আসলো, যেমন মলদার তৈরি, এই ব্যাপারটা কতদিনের মধ্যে করতে হবে? মলদার তৈরিটা জন্মের 48 ঘন্টার মধ্যেই করতে হবে। 48 ঘন্টা পর্যন্ত করার কারণ হচ্ছে, আমরা চাইলে সাথেই করতে পারতাম, কিন্তু 48 ঘন্টা সময় লাগে, কারণ হচ্ছে এটা উপর দিকে বন্ধ হচ্ছে না নিচের দিকে বন্ধ হচ্ছে, এটা নির্ণয় করার জন্য এটা আমরা একটা পরীক্ষা করি, এটা 48 আওয়ার্স লাগে। আর প্রস্রাবের রাস্তার যে সমস্যার কথা বললেন, এটা যেহেতু মানে জীবন খাতি না, এটা আমরা অপেক্ষা করতে পারি। এটা আমরা দেখি হচ্ছে যে ওর যে পেনিসের গঠন কেমন, এটাকে সুগঠিত করলে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলি। যদি দেখি যে সুগঠিত না, সেক্ষেত্রে আমরা একটা হরমোনাল সাপোর্ট দিই, টেস্টোস্টেরন বলি আমরা। ওটার যখন গঠন স্বাভাবিক হয়ে আসে, স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তখন আমরা অপারেশন যাই। তবে 2 বছরের মধ্যে করে ফেলা ভালো, তাহলে বাচ্চার সাইকোলজিক্যাল স্ট্রেস পড়াটা সেফ থাকে। এখন এগুলো তো সব অপারেশন করতে হয়, অপারেশন করলে তো অ্যানেস্থেসিয়া দিতে হয়, তাহলে এত ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা যেটা বললেন, তাদের শরীর কি অ্যানেস্থেসিয়া নেওয়ার জন্য উপযুক্ত? অবশ্যই, এটা একটা বর্তমান সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি এটা
আলোচনা হওয়া উচিত। এটা শতভাগ নিরাপদ। আমি শুধু আমার দিক থেকেই বলি, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের বাচ্চাদের সার্জারির জন্য আলাদা অ্যানেস্থেটিক মেডিকেশন, যেটা সেবোফ্রেম বলে, সবচেয়ে অ্যাডভান্সড, আলাদা মেশিন, আলাদা ডক্টর, আলাদা অপারেশন থিয়েটার, এটা পুরাই ডেডিকেটেড এবং এটা মোটামুটি 100% সেফ। আমরা আলহামদুলিল্লাহ, আমি আজকে 4 বছর অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সাথে প্রায় 500-এর কাছাকাছি অপারেশন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ কোনো অকারেন্স হয়নি। এই চিকিৎসাগুলোতে ব্যয় কেমন? এটাও ভালো একটা কোয়েশ্চেন। আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যয় একটু বেশি এটাতে, যেহেতু সময় সাপেক্ষ, অনেকগুলো অপারেশন একবারে করা যায় না, 3-4 বারে করতে হয়, একটু ব্যয়বহুল। আচ্ছা, তাহলে আমরা আবার এসে চলে আসি আরও কিছু জন্মগত ত্রুটি নিয়ে। কিডনিতে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে? হ্যাঁ, কিডনিতে জন্মগত ত্রুটি থাকতে পারে। সবচেয়ে বেশি পাই আমরা সেটা হচ্ছে কিডনি থেকে প্রস্রাবের থলেতে প্রস্রাব যাওয়ার যে রাস্তাটা, সেখানে ব্লক হয়, যেটাকে আমরা পিইউ যে অবস্ট্রাকশন বলি, পেলভিক জাংশন অবস্ট্রাকশন, এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে বেশিরভাগ। সেক্ষেত্রে বাচ্চার এটা আমরা পেটে থাকা অবস্থায় বুঝতে পারি, অ্যানিমাল স্কিনে বুঝে ফেলতে পারি যে কিডনি বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এটাও কারেক্টেবল ডিজিজ, এটা শতভাগ নিরাময়যোগ্য। আমরা যখন এরকম অ্যানিমাল স্কিনটা পাই, আমরা প্যারেন্টস অভিভাবকদের সাথে বসে কাউন্সেলিং করি এবং এটা আলহামদুলিল্লাহ শতভাগ নিরাময়যোগ্য। কিডনি কি জন্মগতভাবে অনুপস্থিত থাকতে পারে? হ্যাঁ, জন্মগতভাবে একটা কিডনি অনুপস্থিত থাকতে পারে, এটা বেশ কমন। দুটো কিডনি যদি কারো থাকবে না, ওরা আসলে মৃত্যু, স্টিল বার্থ যেটা বলে আর কি। অর্থাৎ একটা কিডনি থাকতেই হবে জীবিত থাকার জন্য। এইখানে আমার যে প্রশ্নটা, আপনি বলতেছিলেন যে জন্মানোর আগে আপনারা বুঝতে পারেন কিছু কিছু জন্মগত ত্রুটি, এগুলো কিভাবে বোঝা সম্ভব? এটা বেসিক্যালি আমাদের যেগুলো টেকনোলজি অ্যাডভান্সের কারণে আলট্রাসোনোগ্রাফি, যেটা নন ইনভেসিভ প্রসিডিউর, মোটামুটি আমরা যেগুলো বাহ্যিক, যেটা গঠনগত বৈশিষ্ট্যগুলো, গঠনগত ত্রুটিগুলো আমরা ধরে ফেলতে পারি। বাট যেগুলো জিনগত ত্রুটি, এগুলো জন্মের পরে আমরা যখন যখন আমরা ডেলিভারি করাই, এরপরে আমরা তখন ওগুলো জেনেটিক স্টাডির মাধ্যমে করি। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আমরা শিশুদের মস্তিষ্কের একটা গঠনগত ত্রুটি আমরা দেখতে পাই, হাইড্রোকেফালাস, হ্যাঁ, মাথা বড় হয়ে যাওয়া, এটা আমরা জন্মগত ধরা পড়ে যায়। তাহলে যেগুলো আপনারা জন্মানোর আগেই জেনে গেলেন যে তার এই ত্রুটিগুলো আছে, সেগুলো কি মায়ের গর্ভে থাকা অবস্থাগুলো সংশোধনের কোনো সুযোগ আছে? হ্যাঁ, সংশোধনের সুযোগ নিয়ে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অস্ট্রেলিয়াতে এটা
ওরা অনেকবার ট্রাই করছে কিন্তু সাকসেস রেটটা ভালো না, এটাতে মায়ের ক্ষতি বেশি হয়। এখন এই জিনিসটা এই যেটা ফিটোম্যাটার্নাল সার্জারি বলি, সেটা এখন এই মুহূর্তে মানে স্থগিত আছে আর কি। আচ্ছা আচ্ছা, না কারণ আমি এই প্রশ্নটা এই কারণে করলাম যে যখন বাবা মা জেনে যাবেন যে তার যে বাচ্চাটা আসতে যাচ্ছে, কারণ একটা সংসারে ছেলে বা মেয়ে যেই আসুক না কেন 9 মাসের এক ধরনের প্রস্তুতি থাকে, এক ধরনের আনন্দ, উৎকণ্ঠা, উদ্বেগ, অধীর প্রতীক্ষা এগুলো কিন্তু থাকে। তাই যখন তারা আগেই জেনে যাচ্ছে যে আমার বাচ্চাটা, আমার প্রাণপ্রিয় যে বাচ্চাটা পেতে যাচ্ছি, যে আমার বংশের বাতি হবে, সে এরকম একটা ত্রুটি নিয়ে আসছে, তাহলে এটা এক ধরনের কিন্তু তাদের প্রচণ্ড মানসিক অশান্তির কারণ, উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে অ্যান্টিনেটাল কাউন্সেলিংটা করা যায় প্যারেন্টসদেরকে? কাউন্সেলিংটা আমরা দুটা প্রেক্ষাপট দিয়ে ব্যাখ্যা করি। একটা হচ্ছে ওর জন্মানোর পরে জীবন সংশয়ের কোনো সম্ভাবনা আছে কিনা, আর একটা হচ্ছে এটা শতভাগ নিরাময়যোগ্য কিনা। তা আমরা এভাবে কাউন্সেলিং করি। তো বলি যে এটা যদি আমরা নিজেরাই তখন বলি যে এটা সার্ভাইভেবল না, এটা আপনি এখনই ডিসকন্টিনিউ করলে ভালো হয়। আর কিছু বলে যে এটা 100% নিরাময়যোগ্য, বা কিছু 70 ভাগ, কিছু 80 ভাগ, এবং এটা দিয়ে সে সার্ভাইভ করতে পারবে, আপনাদের খুব বেশি বার্ডেন পড়বে না। তা এটা আমরা এভাবে কাউন্সেলিং করি। এবং বেশিরভাগ জন্মত্রুটি যেহেতু নিরাময়যোগ্য জিনগত ত্রুটি ছাড়া, মোটামুটি আমরা ওগুলো নর্মালি ডেলিভারি করে ফেলি। আচ্ছা, তাহলে কোন ধরনের জন্মগত ত্রুটিগুলোতে বেঁচে থাকার সম্ভাবনা থাকে না? একটা হচ্ছে আপনার যদি সবচেয়ে কমন যেটা, ওটা হচ্ছে বাচ্চার ব্রেন মানে মস্তিষ্ক ফর্মেশন মানে হয় না, সেটা আমরা অ্যানএনসেফালি বলি। এটাতে বাঁচানো সম্ভব হয় না, বাঁচানো কিছু মানে জন্মের কিছুক্ষণ পরে মরে যায়, অল্প কিছুক্ষণ পরে। সেক্ষেত্রে আমরা বলি যে এটা আপনি না খাই ভালো, ডিসকন্টিনিউ করেন। এরপর হচ্ছে আপনার যদি এই কার্ডিয়াক ম্যালফরমেশন থাকে, যেগুলো জন্মের পর বাঁচানো মানে ধরেন সর্বোচ্চ ঘন্টাখানেক বা মৃতই বেরোবে অক্সিজেনের অভাবে, ওগুলো আমরা ডিসকন্টিনিউ করতে বলি। আচ্ছা, আর 2টা কিডনি নাই জানা গেল না, ওটা তো স্টিল বাট ওটাও তখনই নিজে থেকেই হয়। আচ্ছা, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বাবা মাকে পরামর্শ দেওয়া যে আপনারা যদি চান সেইগুলো কি আবার সিজার করে বের করতে হয়? কারণ এটা কিন্তু এক ধরনের তাদের মানসিক চাপ যে একটা মৃত বাচ্চা তারা পেতে যাচ্ছে, তার জন্য সিজার করবে নাকি এটা নর্মালি চলে আসতে পারে? আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জন্মগত ত্রুটি থাকলে সিজার করতে হবে, এটা একটা ভুল ধারণা। জন্মগত ত্রুটি থাকলেও নর্মালি ডেলিভারি করা যাবে, যদি না সে পেটের ভিতরে মৃত থাকে। এটা ছাড়া প্রত্যেকটা জন্মগত ত্রুটি নর্মাল ডেলিভারির মাধ্যমে করা সম্ভব। সিজার করে আমরা যদি সেক্ষেত্রে মায়ের কোনো অসুবিধা বা কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে আমরা সিজার সাজেস্ট করি। এছাড়া ওই বাচ্চার ত্রুটির জন্য সিজার আমরা কখনো সাজেস্ট করি না। এখন আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আমাদের শুধুমাত্র বাংলাদেশ বলে কোনো কথা নয়, এই উপমহাদেশে ভারত, বাংলাদেশ, এই সমস্ত যে আমরা অঞ্চল, সেখানে কিন্তু অনেক বৈজ্ঞানিক জ্ঞানের পাশাপাশি অনেক বেশি মাত্রায় প্রচলিত ধারণা, অন্ধবিশ্বাস, কুসংস্কার বা আরও কিছু নিয়ামক কাজ করে আমাদের সিদ্ধান্ত গ্রহণে। যেমন জন্মগত ত্রুটির ক্ষেত্রে অনেক সময় মাকে দায়ী করা হয়। যেমন আমি 2-1টা উদাহরণ দিই আপনাকে, তাহলে আমার প্রশ্নটা আপনার ধরতে সুবিধা হবে। যেমন বলা হলো যে বটি দিয়ে মাছ কেটেছিল, এই জন্য তার ঠোঁট কেটে গেছে, বা তালুকাটা জন্ম নিয়েছে, বা চন্দ্রগ্রহণের সময় খেয়েছিল, সূর্যগ্রহণের সময় খেয়েছিল, বা বড় মাছের মাথা খেয়েছিল, কাতলা মাছের মাথা, এই জন্য তার বাচ্চাটার বড় মাথা হয়েছে, যেটাকে আপনি হাইড্রোক্যাফালাস বলছেন। এইগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা এই ধারণাগুলোর? ধন্যবাদ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, মানে এটা তো আমাদের থেকে আমাদের যে সায়েন্টিফিক কোনো ভ্যালুই নেই, তাদের ধর্মীয়গতভাবেও কোনো মানে ভিত্তি নেই। এটা নিয়ে কোনো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বটি দিয়ে মাছ কাটা, এটার উপর জন্মগ্রহণের কোনো প্রভাবই নেই। প্রভাব যেগুলো বলেছি আগে, যে খাবার, তারপর হচ্ছে আপনার জিনগত আগের বংশে কারো থাকলে, অথবা পরিবেশের কোনো কারণে কালো ধোয়া, শ্যামযুক্ত ধোয়া, এগুলোর কারণে এগুলো হয়। বা আমি মানে প্রেসক্রাইব ওষুধের বাইরে ওষুধ খাইছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের আসলে এখানে উচিত হবে যে খাবারগুলোতে প্রিজারভেটিভ আছে, অর্থাৎ সংরক্ষণ করে রাখা খাবার, সেগুলো গর্ভবতী মায়েদের গ্রহণ না করাই ভালো। অবশ্যই প্রসেস ফুড যত অ্যাভয়েড করা যায় ততই ভালো, স্বাভাবিক যে ন্যাচারাল যে খাবারগুলো খাবে। এখন ওই বটি কাটা থেকেই মনে পড়লো,
ঠোঁট কাটা এবং তালু কাটা, এই বাচ্চাগুলোর চিকিৎসা কি হবে বা কখন করতে হবে? এই বাচ্চাগুলোর চিকিৎসা খুবই মানে স্যাটিসফ্যাক্টরি, মানে 100% এখন কসমেটিক্যালি বলেন বা কোনো দাগ থাকবে না। দাগ থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঠোঁট কাটা, ওদের আমরা 3 মাসে করে ফেলতে বলি, 3 মাসে ও মানে দাঁত ফর্মেশন হওয়ার আগে করে ফেলতে বলি। আর তালু কাটা যাদের, ওদের করতে বলি 9 মাস বয়সে, যখন সে কথা বলা শেখা শুরু করবে, মানে কথা বলতে শুরু করবে বা আওয়াজ শুরু করবে, তখন থেকে বলে যাতে তার মানে স্বরে কোনো সমস্যা না। কারো তালু সহ মাড়ি যদি ফাঁক থাকে সেটা কি মিলিয়ে দেওয়া সম্ভব? সেটাও মিলিয়ে দেওয়া সম্ভব এবং সর্বদাই সম্ভব। এবং বাংলাদেশ আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা ছাড়াও পেডিয়াট্রিক সার্জন ছাড়াও আপনার স্মাইল ট্রেন ওনারা এটা বিনামূল্যেই করে দিচ্ছেন, ঠোঁট কাটা তালু কাটা। আপনারা ওনাদের শরণাপন্ন হতে পারেন। এবং ওনাদের এই সংগঠন কোথায় আছে এটা প্রতিষ্ঠানটা? এটা আপনার এই চট্টগ্রামে ডেল্টা হসপিটাল, যেটা ডেল্টা ওখানে করেন, আর হচ্ছে কক্সবাজার হোপ ক্লিনিক, যেটা আমার জানার মতে আমি যেখানে। আচ্ছা, না, যারা আমাদের দর্শক আছেন যাদের সামর্থ্য কম, তারা যদি এইভাবে, হ্যাঁ, আর যদি আপনাদের মানে সামর্থ্য যদি আপনি সামর্থ্যবান হন, সেক্ষেত্রে আপনি আমার ওখানে আসতে পারেন। আমি নিজেও করি ঠোঁট তালুকাটা করা হয়। ঠোঁট কাটা তালুকাটা আপনি বলেছেন 3 মাস আর 9 মাসের কথা বললেন। এখানে অপারেশন করে আপনি 2টা কাটা অংশকে এক জায়গায় এনে লাগাবেন, ওদের সেলাই হবে, তার কোনো দাগ থাকবে কি এই বাচ্চাদের? না, তার কোনো দাগ থাকবে না। যদি মেয়ে বাচ্চা হয়, কারণ মেয়েদের ব্যাপারে তো আমরা আরো একটু বেশি সচেতন বা সংবেদনশীল, সেই জন্য জিজ্ঞেস করছি। না, এক্ষেত্রে কোনো দাগ থাকবে না, ইনশাল্লাহ দাগ থাকে না। আমরা হচ্ছে চামড়ায় খুব বেশি সেলাই দিই না, আমরা ভিতর থেকে সেলাই দিই, মানে সেলাই করে আসি। এবং সুতাগুলাও আসলে আমাদের চুলের মতো একদম চোখে দেখা যায় না বলার জন্য ওয়াই করি। এবং এই আপনার তালু যেটা মিলিয়ে দেন, যদি এটা শুধু ঠোঁটটা, অনেক বাবা মা মনে করবে যে তালু ফাটা তো কি হয়েছে, আমার শুধু ঠোঁটটাই তো বাইরে থেকে দেখা যাচ্ছে, আমি ঠোঁট জোড়া লাগিয়ে নিতে পারলেও হলো, আমার খরচ কম হলো, এতে কি কোনো সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হবে। ঠোঁটের কাজ আর তালু কাজ তো পুরাই আলাদা। না, সেটাই যদি একটু ব্যাখ্যা করেন। ঠোঁটটা আমরা আগে লাগাই কারণ হচ্ছে তাতে আমার দাঁতের মাড়ির যে ফর্মেশনটা এটা ঠিক মতো হয়। আর তালু লাগানোর উদ্দেশ্য হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে আমার কথা বলা যাতে নেজাল ভয়েস, নাক দিয়ে কথা বলা না হয়, আর আমি যাতে সুন্দরভাবে শ্বাস নিতে পারি, সুন্দরভাবে খেতে পারি। আমি যদি তালুটা ঠিক না করি, আমি খাওয়ার সময়টা নাকে ঢুকে যাবে, ওখান থেকে শ্বাস লাগিয়ে চলে যাবে, তো আরো ঝুঁকি তৈরি হবে বেশি। অর্থাৎ তালু শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, এটা আমার স্বাভাবিক কাজকর্ম, শ্বাসের এবং খাবার গ্রহণের কাজটাকেও সে ঠিক রাখবে, নাহলে খাবার আমার ওই দিক দিয়ে চলে যাবে ফুসফুসে, তাহলে এটা তো তাহলে আরো বড় ঝুঁকি তৈরি করবে। আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে আমরা আড়াল করার চেষ্টা করি, বা এটা এক ধরনের নিজে এক ধরনের অস্বস্তি হয় বাবা মা বা পরিবারের, সেটা হচ্ছে তার সন্তান ছেলে নাকি মেয়ে। এই যে একটা সন্দেহ তার বা সংশয় তৈরি হয়, বা উভয় ধরনের লিঙ্গের পরিচয় বহন করে, এটা কি কোনো জন্মগত ত্রুটি কিনা, বা এটা কি করে বোঝা যায়? এটা অবশ্যই জন্মগত ত্রুটি। এটা এই জিনিসটা আসলে আমরা যে অ্যানিমেল স্ক্যান করি সেখানে খুব বেশি আইডেন্টিফাই করা যায় না, এটা জন্ম হওয়ার পরই বোঝা যায়। সেক্ষেত্রে আমরা দেখার পর দেখি যে ওর ছেলেদেরও বৈশিষ্ট্য আছে, মেয়েদেরও বৈশিষ্ট্য আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রথমে সবার আগে তো এক্ষেত্রে বাবা মাকে বোঝাতে হবে বা ফ্যামিলিকে বোঝাতে হয়, মানে এটা কী জিনিস, এটা নর্মাল জিনিস, এটা অস্বাভাবিক কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, এটা একদম কারেক্টেবল জিনিস। তো ওনাদেরকে মোটিভেট করার পর আমরা যেটা করি, আমরা আগে জেনেটিক টেস্ট স্টাডিটা করি, এটা ছেলে না জেনেটিক্যালি মানে জিনগতভাবে সে ছেলে নাকি মেয়ে। এটা করার পর আমরা যেটা করি, তার ফিনোটাইপিক দেখি, ফিনোটাইপ বলতে বাহ্যিক কোনটা বেশি প্রমিনেন্ট সেটা দেখি, সেটা দেখার পর দেখি কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। এগুলো দেখার পরে আমরা বাবা মাকে বলি আমরা এগুলো পেয়েছি, তার ছেলের অংশ আছে, মেয়ে অংশ আছে, ছেলেরা করলে সে ভবিষ্যতে বাচ্চা নিতে পারবে বা মেয়ে করলে বাচ্চা নিতে পারবে, এগুলো বুঝিয়ে বলি আপনারা কোনটা চান। এরপরে যেটা করি হচ্ছে যে ও যখন একটু বয়স হয় 3-4 বছর হয়, আমরা তাকে খেলনা দিয়ে দেখি ও কোনটার প্রতি আগ্রহী, ছেলেদের খেলনার প্রতি না মেয়েদের খেলনার প্রতি, বা এ করি। তখন এটা একটা বিশাল প্রসেস, এগুলো কমপ্লিট হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত বসে ছেলে থেকে রূপান্তর করবো না মেয়েদের রূপান্তর করবো, রূপান্তর করে যে কোনো একদিকে নিয়ে যাওয়া যাবে। এবং আপনাদের মধ্যে বলেছে আমাদের আগামীকালও একটি আছে, মানে এরকম রূপান্তরের অপারেশন, আপনারা দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে ইয়ে করতে পারি। এটা আমাদের অ্যাপল ইমপ্রেস করলে বেশ হয়। আপনার যদি কারো সমস্যা থাকে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকট তার মধ্যে জিনগত এবং